চাঁদের গল্পটির প্রথম অংশ যারা শোনেননি তাদের জন্যে কিছুটা বলে রাখছি, কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা লিঙ্কে ক্লিক করে প্রথম অংশটা শুনে নেবেন, তাহলে গল্পের গভীরতাকে স্পর্শ করতে পারবেন। একটি 14 বছরের বাচ্চা ছেলে চাঁদের, সে আর তার দিদি মিলে তাদের দরিদ্র সংসার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রি অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রোগ্রাম গল্প দিদার আসর। আজকের গল্প দিদার আসরে আপনারা শুনছেন গল্প চাঁদের, লিখেছেন সোনালী সেনগুপ্ত। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। থ্যাংক ইউ। সে দিদিকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে অবৈধ পথে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছে একটা কাজের সন্ধান। দারিদ্র্যের হাত থেকে, কষ্টের হাত থেকে, খাটাখাটনির হাত থেকে এবং অশ্রুময় জীবনের হাত থেকে দিদিকে মুক্তি দেবার জন্যই তার এই পদক্ষেপ। এখানে বলে রাখা ভালো, ভারতের জনসংখ্যা যেভাবে বাস্ট করছে বছর বছর, তাতে ট্রেসপাসার্সদের কোনো অবস্থায় সমর্থন করা যায় না। গল্পটা 35 বছর আগে লেখা। মাঝের 7টি পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও আমাদের বা পাশের দেশের, পাশের প্রতিবেশী দেশের আর্থসামাজিক পরিস্থিতির বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। কেবলমাত্র একটি 14 বছরের বাচ্চা ছেলের জীবন বর্ণনা করাই এই ছোট গল্পটি লেখার উদ্দেশ্য, অন্য কিছু নয়। কলকাতায় এসে একটি চায়ের দোকানে কাজে ঢুকেছে চাঁদের। তারপর অর্ডারের খাবার নিয়ে সামনের টেবিলটার দিকে এগিয়ে আসতেই কোনা টেবিলটায় চোখ গেল তার। একা একটি মেয়ে বসে আছে পিছন ফিরে, আঁট করে বিনুনি করা, তাতে ফুল গোজা, ঝোলা দুলের শেষ অংশ দেখা যাচ্ছে। চমকে উঠল চাঁদের, হাতের ট্রে মাটিতে পড়ে গেল। দিদি এইখানে? ছড়িয়ে পড়ে খাবার, কাটা চামচ, টুকরো টুকরো হয়ে যায় প্লেট, গ্লাস। সকলে ঘুরে তাকায় তার দিকে। মেয়েটিও এবার এপাশ ফিরে তার চোখের সবটুকু বিস্ময় মেলে ধরে চাঁদের দিকে। চাঁদের চোখে তখন ততোধিক বিস্ময়। এ তো দিদি নয়, একেবারেই দিদির মতো দেখতে নয়, কিন্তু পিছন থেকে দেখে যে অবিকল দিদির মতো মনে হলো। নিচু হয়ে গ্লাসের ভাঙা টুকরোগুলো কুড়াতে শুরু করলো চাঁদের। মানিকদা সবই দেখেছেন, কিন্তু কিছুই বলেননি। মানিকদাই তো তাকে বুঝিয়েছে এভাবে ঠিকানা ছাড়া এক দেশ থেকে অন্য দেশে কিভাবে যোগাযোগ হবে, এ অসম্ভব। তাই দিদির সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি। দিদির কথা অবশেষে নতুন স্মৃতির নিচে চাপা পড়ে গেছে। আজ সারা রাত চাঁদের ঘুম হলো না। ভাবতে লাগলো, দিদি এখন কোথায়? বাবার কাছে ফেরার পথ নেই। নিশ্চয়ই একা একা দাওয়ায় বসে চাঁদের দিকে তাকিয়ে আছে আর দু চোখ বেয়ে ধারা গড়িয়ে পড়ছে। প্রায়ই এমন হতো, কেন তা সে বোঝে না। পরের দিনের বিকাল, একটা টেবিলে খাবার দিয়ে সবে এপাশ ঘুরেছে দূরের টেবিলটায় আজ আবার সেই মেয়েটি। আজ স্পষ্ট দেখা যাচ্ছে মুখটা। পাশে একটা লোক খুব কাছে, প্রায় গা ঘেঁষে বসে আছে। মেয়েটি দেখতে দিদির মতো নয় ঠিকই, কিন্তু কোথায় যেন মিল আছে। আজ সারা রাতও চাঁদের চোখে ঘুম এলো না। কেবলই ভাবতে লাগলো, দিদির সঙ্গে কোথায় মিল, কোথায় কোথায়। হ্যাঁ, এবারে বুঝেছে সে। ওদের গ্রামের চৌধুরী কাকা মাঝে মাঝেই আসতো দিদির সঙ্গে দেখা করতে। দূর থেকে দেখে দিদি দরজা বন্ধ করে লুকিয়ে পড়ত। খুব ভয় পেত তাকে। তার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় ভয়, বিরক্তি, ঘৃণা সব মিলে মিশে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠত দিদির মুখে। চাঁদের তার সবটুকু বুঝতো না। আজ ও সেই ছায়া দেখেছে মেয়েটির মুখে। চাঁদের ভাবত, চৌধুরী কাকা তো খারাপ লোক নয়, দিদি মিছিমিছি ওকে ভয় পায়। কই, চাঁদের তো ভয় পায় না। চৌধুরী কাকা চাঁদেরকে কত ভালোবাসে, মাঝে মাঝে হাতে টাকাও দিত।
তাছাড়া চৌধুরী কাকাই তো কলকাতা আসার টাকা জোগাড় করে দিল ওকে। রোজ গল্প শোনাতো এই শহরের উপর দিয়ে ট্রেনের মতো একটা জিনিস যায়, লোকে বলে টেরাম, কত বড় বড় বাড়ি, আরও কত কি। সেসব গল্প শুনে ছটফট করে উঠত ওর মন। এক স্বপ্ন মাথায় ধীরে ধীরে জড়িয়ে ধরে। সেই মোহ আর অজানাকে জানার আকুল আকাঙ্ক্ষাই ওকে ঘর ছাড়া করেছিল। দিদির দুঃখ নয়, তাই যদি হবে তবে বাড়ি থেকে পালাবার সময় একবারও দিদির জন্য পরাণ কাঁদল না কেন? এখনও বোঝে নেশা লেগেছিল চোখে, আর সে নেশা ধরিয়েছিল চৌধুরী কাকা। এখন দিদির জন্য বড় মন কেমন করছে, ঠিকানাও জানে না। অনেক কষ্টে একবার এপারে ঢুকেছে, আবার ওপারে যাওয়া দুঃসাধ্য। রাত প্রায় শেষ হয়ে এলো, কেবলই দিদির মুখ, দিদির হাসি, দিদির গান মনে আসতে লাগলো। কয়েকদিন পরে চাঁদের আবার সেই লোকটি ও মেয়েটিকে দেখল সে কোণার টেবিলটায়। মেয়েটির মুখে আজকেও সেই বিরক্তি, ক্লান্তি, ঘৃণা, ভয় মিশ্রিত এক অসহায়তার ছায়া, যার সবটুকু চাঁদের বোঝে না। কেবল পাঁজরে কোথায় চাপ লাগে ওই মুখ দেখলে। আজ ও পাশের লোকটির দিকে চোখ ফেরালো, এক অদ্ভুত ঘৃণ্য পাশবিক লোভী দৃষ্টি নিয়ে লোকটি তাকিয়ে আছে মেয়েটির দিকে। সেদিন রাত্রেও চাঁদের এপাশ ওপাশ করতে লাগলো। বারবার ভেসে উঠল লোকটির ভয়ঙ্কর চোখ দুটো। এই দৃষ্টি আজ প্রথম নয়, আগেও কোথাও দেখেছে। কোথায় কোথায় ভাবতে লাগলো। হ্যাঁ, মনে পড়েছে, সেদিন ওদের উঠানে দিদি খুব ঝাঁঝিয়ে উঠেছিল। চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসেছিল চাঁদের আলো পড়েছে চৌধুরী কাকার মুখে। সেই ভয়ঙ্কর দৃষ্টি। রোজ সকালে রেডিও শোনা মালিকদার অভ্যাস। আজও চলছে রেডিও, খুলনা রেডিও। ভাটিয়ালি গান হচ্ছে, কানে ভেসে আসছে কয়েক কলি। গান কখন শেষ হয়ে গেছে খেয়াল করেনি চাঁদের। পুরুষ কণ্ঠের বহু কথা ভেসে আসছে, মন দিয়ে শুনছে নাও। হঠাৎ, একেবারেই হঠাৎ একটা খবরে কান খাড়া হয়ে উঠল ওর। রমজাননগরের কাছে সোনাময়ী গ্রামে নোনা জলের খাড়িতে একটা আন্দাজ 25 বছরের মেয়ের মৃতদেহ ভেসে উঠেছে। আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে, শনাক্তকরণ হয়নি। কোনো দাবিদার মেলেনি দেহের। পরনে লাল ডুরে ছাপা শাড়ি, উচ্চতা। শব্দ ক্রমশ ক্ষীণ হয়ে আসে চাঁদের কানে। মাথা টলে ওঠে, চোখে দৃষ্টি হারায়। কেবলই মনে হতে থাকে ও দেহ দিদির। হ্যাঁ, দিদির। কিন্তু কেন মরল দিদি? খিদের জ্বালায়, নাকি অভিমানে, ঘৃণায়, অপমানে? যে অপমানের ছায়া সেদিনও দেখেছিল সেই সন্ধ্যায় মেয়েটির মুখের প্রতি অনুতে। মাটিতে আছড়ে পড়ে হাহাকার করে ওঠে চাঁদের। দিদিরে, আমি তখন বুঝি নাই, সত্য বুঝি নাই। তুই আমারে বুঝাইলি না কেন?